ফেরাউন আর পিরামিডের দেশ মানেই মিশরের হাজার বছরের ইতিহাস। কিন্তু এই প্রাচীন দেশের বুকেই লুকিয়ে আছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের এমন এক অবিশ্বাস্য বিস্ময় যা অনেকেরই অজানা। আলেকজান্দ্রিয়া। ভূমধ্য সাগর পাড়ের এই মায়াবী নগরেই রয়েছে পৃথিবীর অন্যতম বিস্ময়, জ্ঞানের এক মহাবাতিঘর, যার সাথে জড়িয়ে আছে গণিতবিদ ইউক্লিড, আর্কিমিডিস, জ্যোতির্বিজ্ঞানী এরোতেস্তেন সহ পৃথিবীর বাঘা বাঘা মনীষীর নাম। ফেরাউনের এই দেশে এটা একেবারেই উল্টো চিত্র। এখানে দাঁড়িয়ে আমি খুঁজে পেয়েছি বাংলাদেশের এমন এক লেখককে যাকে নিয়ে বিতর্ক আর আলোচনা কখনো থামে না, আর তিনিই হলেন তসলিমা নাসরিন। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের দেখাবো ইতিহাসের অন্যতম বড় এমন এক জ্ঞান ভাণ্ডার যা প্রতিষ্ঠিত হয়েছিল টলেমি যুগে। শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস আর ঐতিহ্যের মায়ানগর মিশরের জান্নাত খ্যাত শহর আলেকজান্দ্রিয়া থেকে। মরুভূমি অধ্যুষিত মিশরে আলেকজান্দ্রিয়া এমন এক প্রশান্তিময় শহর যেখানে একেবারেই গরম অনুভূত হয় না, না শীত না গরম। এই শহরের প্রতিটি কোণা রীতিমতো জান্নাতি আবহে মোড়ানো। ভূমধ্য সাগর পাড়ের এই মায়াবী পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন পৃথিবীর অন্যতম প্রাচীন বাতিঘর, বিশ্ববিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরির দুয়ারে, যা প্রতিষ্ঠিত হয়েছিল টলেমি যুগে আনুমানিক 283 থেকে 246 খ্রিস্টপূর্বাব্দে। পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত জায়গা। ছোটবেলায় আমরা যে আর্কিমিডিসের সূত্র পড়েছিলাম, সেই আর্কিমিডিস এই মাটিতে বসেই বহু গবেষণা করেছেন, যার সম্পর্ক রয়েছে এর প্রতি ইঞ্চি ধূলিকণার সাথে। এই লাইব্রেরির সামনে আপনি যখন আসবেন তখন আমার পেছনে একটি দেয়াল দেখতে পাবেন, একটি লাইব্রেরির দেয়াল। এই দেয়ালে পৃথিবীর যতগুলো ভাষা এখন পর্যন্ত মানুষ জানতে পেরেছে, কথা বলে, প্রত্যেকটা ভাষারই কোনো না কোনো অক্ষর আছে। এখানে বাংলা ভাষার ক খ বা 1 2 এই ধরনের অক্ষরগুলো আছে। একইভাবে পৃথিবীর সব দেশের ভাষারই অক্ষর আছে। হ্যাঁ দর্শক, এটি মিশরের একক দেশীয় লাইব্রেরি নয়, বরং এখানে এমন সব বিরল এবং পৃথিবীর বিখ্যাত সব বই রয়েছে যা একে আন্তর্জাতিক খেতাব এনে দিয়েছে। এর ভেতরের হলরুমটি এতই বিশাল যে এখানে আপনাকে ছেড়ে দিলে আপনি রীতিমতো হারিয়ে যাবেন। প্রথম দিকে আমি ভেবেছিলাম যে এটি মনে হয় শুধু লাইব্রেরি, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি শুধু লাইব্রেরি না, এটা রীতিমতো একটি গবেষণাগার। এটি এমন এক লাইব্রেরি যেখানে শুধু পাঠকই নয়, ছুটে আসেন গবেষকরাও। শুধু মিশরীয় গবেষকরাই নয়, এখানে আসেন পৃথিবীর নানা দেশের গবেষক। এর তাকগুলোই সাজানো আছে লাখ লাখ বই। বই আর তাকের সংখ্যা এখানে এতই বেশি যে আপনি কোনো নির্দিষ্ট বই খুঁজে বের করতে হলে তথ্য কেন্দ্র থেকে সুনির্দিষ্ট স্থান জেনে আসতে হবে। তা না হলে আপনার সারা দিন কেটে যাবে, অথচ আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতেই পারবেন না। আমিও এখানে খুঁজে দেখার চেষ্টা করেছি আমাদের বাংলার এবং বাংলাদেশের কোনো লেখকের বই আছে কিনা। শুরুতে নিজের মতো করে হন্য হয়ে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর তথ্য কেন্দ্র থেকে কোন রোয়ে বাংলাদেশের বই আছে তা জেনে খুঁজতে থাকি। কিছুক্ষণ খুঁজতেই আমার চোখ আটকে যায় বাংলার নোবেলজয়ী লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের দিকে। দর্শক খেয়াল করুন,
এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত কবিতা এবং নাটকের সংকলন। এরপর দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত পথের প্যাচালি। এখানকার সবগুলো বই আসলে ইংরেজিতে অনুবাদ করা। আসলে এটা আন্তর্জাতিক লাইব্রেরি। পৃথিবীর সব দেশের লেখকেরই বই যেমন এখানে আছে, তেমনি পাঠকও আসে পৃথিবীর নানা প্রান্ত থেকে, যে কারণে এখানকার অধিকাংশ বই ইংরেজিতে অনুবাদ করা। অবশ্য কিছু বই ফরাসি ভাষারও আছে। এটা দেখুন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস 4 অধ্যায়ের ফরাসি অনুবাদ। মলাটে কাত্রে সাপিত্রী যে নামটি দেখতে পাচ্ছেন, এটা ফরাসি শব্দ। এর বাংলা অর্থ 4 অধ্যায়। এছাড়াও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমগ্রও আছে। আরও অনেক বই আছে। তবে এই বইয়ের রাজ্যে বাংলাদেশি লেখকদের বই খুঁজতে গিয়ে হঠাৎই আমার চোখ আটকে যায় বাংলাদেশের বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের বইগুলো দেখে। একটি দুটি নয়, তসলিমা নাসরিনের অনেকগুলো বই রয়েছে এখানে, এবং এই তসলিমা নাসরিন ছাড়া বাংলাদেশের কোনো লেখকের বই এখানে নেই। তসলিমা নাসরিন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও এখানে রয়েছে ভারতের ওড়িয়া ভাষার বিখ্যাত লেখক গোপীনাথ মোহন্তী এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঐতিহাসিক কবি শাহ আব্দুল লতিফ ভাদাইয়ের বই। এছাড়াও সাহিত্য অকাদেমি থেকে প্রকাশিত বিভিন্ন ভারতীয় লেখকদের মধ্যযুগীয় সাহিত্যের একটি সংকলন গ্রন্থ আমার চোখে পড়েছে। এগুলো ছাড়াও ভারত, পাকিস্তান, এমনকি নেপালের লেখকদের বইও রয়েছে এখানে। কিন্তু বাংলাদেশের একমাত্র তসলিমা নাসরিন ছাড়া আর একজন লেখকেরও বই এই আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। দর্শক মণ্ডলী, একবার চিন্তা করুন তো, আলেকজান্দ্রিয়ার এই পৃথিবী বিখ্যাত জ্ঞানভাণ্ডারে যদি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আমরা পৌঁছে দিতে পারতাম, যদি এখানে থাকতো আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রবাদ পুরুষ শামসুর রহমান কিংবা আল মাহমুদের কবিতা, কিংবা যদি থাকতো পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ, অথবা এখানে এসে যদি দেখতে পেতাম হুমায়ুন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, কিংবা জহির রায়হান, হাসান আজিজুল হক, মাইকেল মধুসূদন দত্ত, সৈয়দ ওয়ালি উল্লাহ অথবা শওকত ওসমানের অন্তত একটি বই, তখন নিশ্চয়ই প্রতিটি বাংলাভাষী মানুষের আনন্দের সীমা থাকত না। তাই এই বিষয়টি নিয়ে মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উচিত দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া। দর্শক মণ্ডলী, এটি কোনো সাধারণ লাইব্রেরি নয়। এটি এমন এক বাতিঘর যেটি প্রতিষ্ঠিত হয়েছে টলেমি যুগে। প্রতিষ্ঠা করেন মিশরের গ্রিক শাসক টলেমি প্রথম সোটার। অন্য একটি বর্ণনায় পাওয়া যায় টলেমি প্রথম সোটারের পুত্র টলেমি দ্বিতীয় ফিলাডেলফাস তার রাজত্বকালে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন। বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী দিমিত্রিউস ফালেরিয়াসের পরামর্শে এটি তৈরি করা হয়েছিল। এর মূল উদ্দেশ্যই ছিল গ্রিক সভ্যতার পাশাপাশি পুরো পৃথিবীর সমস্ত জ্ঞান, দর্শন, বিজ্ঞান আর সাহিত্যের সংগ্রহ এক ছাদের নিচে নিয়ে আসা। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত, বিজ্ঞানী, গণিতবিদ এবং দার্শনিকরা এর প্রতিষ্ঠা কাল থেকে আজ অবধি এখানে এসে গবেষণা করেন। প্রাচীনকালেই এখানে বইয়ের সংখ্যা ছিল 4 থেকে 7 লাখ, আর বর্তমানে এখানে বই আছে প্রায় 80 লাখ। ভূমধ্যসাগরের তীরে যখন জ্ঞানভাণ্ডারটি প্রতিষ্ঠিত করা হয়, তখন এখানকার আলেকজান্দ্রিয়া বন্দরে যখনই কোনো জাহাজ ভিড়ত, তখনই তাদের কাছে থাকা কোনো বই বা পাণ্ডুলিপি জব্দ করে লাইব্রেরিতে নিয়ে আসা হতো এবং মূল কপি রেখে নকল একটি কপি তৈরি করে
তা ওই জাহাজে ফিরিয়ে দেওয়া হতো। পর্দায় এখন যে মেশিনারিজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই প্রাচীন মুদ্রণ যন্ত্র, যা দিয়ে বই ছাপানো হতো। এখানে কয়েক শতাব্দী পুরনো বেশ কিছু মুদ্রণ যন্ত্র আজও রয়েছে, আর এগুলোই সাক্ষ্য দেয় অতীতে এখানে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় বই ছাপানো এবং সংগ্রহ করা হতো। শুধু তাই নয়, এই লাইব্রেরির সঙ্গেই জড়িয়ে আছে ইতিহাসের বহু মহান সব নাম। জ্যামিতির জনক হিসেবে পরিচিত ইউক্লিড এই আলেকজান্দ্রিয়াতেই প্রতিষ্ঠা করেছিলেন একটি স্কুল, এবং এখানে বসেই তিনি রচনা করেছিলেন তার অমর গ্রন্থ এলিমেন্টস। এছাড়াও যার সূত্র মুখস্থ না করে আমরা কেউই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার হতে পারিনি, সেই দুনিয়া বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ আর্কিমিডিস এই আলেকজান্দ্রিয়াতেই পড়াশোনা করেছেন, এবং তিনি এই লাইব্রেরিতে বসেই গবেষণা করেছেন। আর্কিমিডিস এই মাটিতে বসেই আবিষ্কার করেছিলেন বিখ্যাত আর্কিমিডিস স্ক্রু বা পানি তোলার বিশেষ ঘূর্ণন যন্ত্র, যা ওই সময় মিশরের কৃষিকাজে সেচ দেওয়ার জন্য বিপ্লব ঘটিয়েছিল। এছাড়াও এই লাইব্রেরিতে বসেই পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এরাতোস্থেনেস পৃথিবীর পরিধি নিখুঁতভাবে পরিমাপ করেছিলেন, এবং পৃথিবী যে গোল তা বৈজ্ঞানিক উপায়ে তিনি প্রমাণ করেছিলেন এই মাটিতে বসেই। শুধু তাই নয়, জ্যোতির্বিজ্ঞানী এরাতোস্থেনেসই ছিলেন এই লাইব্রেরির ওই সময়ের প্রধান গ্রন্থাগারিক। এছাড়াও এই লাইব্রেরির ছত্রছায়ায় গবেষণা করেই বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেইরি লোভিলিস স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, ধমনী, শিরা এবং হৃদস্পন্দন নিয়ে যুগান্তকারী চিকিৎসা গবেষণা পরিচালনা করেছিলেন। অথচ মহামূল্যবান এই বাতিঘরে এক সময় নেমে এসেছিল অন্ধকারের ছায়া। সময়টা খ্রিস্টপূর্ব 48 অব্দ। ওই সময় রোমান শাসক জুলিয়াস সিজার এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ পম্পেই দ্য গ্রেটের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল। আজ এখানে এই যে ভূমধ্য সাগরের তীরে যেভাবে ঢেউ আছড়ে পড়ছে, ওই সময়ও ঠিক এমনটাই ছিল। এই ভূমধ্য সাগরের ওপারেই রয়েছে আজকের ইতালি তথা প্রাচীন রোমান সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী জুলিয়াস সিজার যখন তার চিরশত্রু পম্পেইকে আক্রমণ করেন, তখন প্রাণ বাঁচাতে পম্পেই পালিয়ে এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ছুটে এসেছিলেন এই আলেকজান্দ্রিয়ায়। তবে এখানে পৌঁছানোর আগেই মিশরের তৎকালীন রাজা তাকে হত্যা করেন, কিন্তু ততক্ষণে জুলিয়াস সিজারের সৈন্যরাও পেছন পেছন ধাওয়া করে পৌঁছে যায় এখানে। ঠিক সেই সময় মিশরের সিংহাসন দখল নিয়ে গৃহযুদ্ধে লিপ্ত ছিল রানী ক্লিওপেট্রা এবং তার ভাই ও শাসক ত্রয়োদশ টলেমি। জটিল এই রাজনৈতিক মুহূর্তে মিশরে পৌঁছেই জুলিয়াস সিজার ক্লিওপেট্রার পক্ষ নেন। ফলে মিশরের তরুণ রাজা ত্রয়োদশ টলেমির ক্ষিপ্ত বাহিনী আলেকজান্দ্রিয়া শহরে জুলিয়াস সিজারকে অবরুদ্ধ করে ফেলে। শত্রু সেনাদের চতুর্মুখী আক্রমণে নিজের বাহিনীকে রক্ষা করতে জুলিয়াস সিজার এক কৌশলগত সিদ্ধান্ত নেন। তিনি আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙর করা জাহাজগুলোতে আগুন জ্বালিয়ে দেন, আর সেই আগুনই মুহূর্তের মধ্যে বন্দর ছাড়িয়ে ছড়িয়ে পড়ে পুরো শহরে। রক্ষা পায় না প্রাচীন মিশরের জ্ঞানের মূল কেন্দ্র এই লাইব্রেরিও। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার অমূল্য বইয়ের আসল পাণ্ডুলিপি আর প্রাচীন সব গবেষণাপত্র। সেই থেকে শুরু। এরপর শতাব্দী কাল ধরে রাজনৈতিক ক্ষমতার পালাবদল আর নানা সময়ের বিভিন্ন সংঘাত
বিশেষ করে রোমান সম্রাট অরিলিয়ানের আক্রমণ সহ নানা সময়ে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয় এই লাইব্রেরি। এ অবস্থায় লাইব্রেরিটিকে বাঁচাতে এর ভেতরে সংরক্ষিত বই আর গবেষণাপত্রগুলো আলাদা জায়গায় সংরক্ষণের জন্য একটি বিকল্প শাখা তৈরি করা হয় সেরাপিয়াম মন্দিরে। কিন্তু 391 সালে রোমান সম্রাট থিওডোসিয়াস সাম্রাজ্য জুড়ে পৌত্তলিকতা নিষিদ্ধ করার পর বিশপ থিওফিলের নেতৃত্বে খ্রিস্টান ধর্ম অনুসারীরা সেরাপিয়াম মন্দির আক্রমণ করে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর এর মধ্য দিয়েই চূড়ান্তভাবে পতন হয় পৃথিবীর প্রাচীন সেই বাতিঘর। তবে এই ঘটনার বহু বছর পর 2002 সালে প্রাচীন সেই লাইব্রেরির স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে ইউনেস্কো এবং মিশর সরকারের যৌথ উদ্যোগে প্রাচীন সেই লাইব্রেরির স্থলেই গড়ে তোলা হয় আজকের এই আধুনিক লাইব্রেরি, যার কিতাবি নাম বিবলিওথেকা আলেকজান্দ্রিনা। আধুনিক এই স্থাপত্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যার অন্দর দিনের আলোতেই আলোকিত হয়, কিন্তু কারো চোখে এসে সরাসরি রোদ পড়ে না। প্রাচীন সেই লাইব্রেরির মতো নতুন লাইব্রেরিতেও রয়েছে লাখ লাখ বই, প্রাচীন পাণ্ডুলিপির জাদুঘর আর গবেষণাগার। শুধু তাই নয়, এর ভেতরে রয়েছে 4টি স্থায়ী জাদুঘর, প্ল্যানেটোরিয়াম, হাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের বিশেষ ল্যাব এবং বিরল সব প্রদর্শনশালা। পর্দায় এই যে ইউরোপিয়ান কাঠামোটি দেখতে পাচ্ছেন, এটাই ধ্বংস হয়ে যাওয়া সেই প্রাচীন লাইব্রেরির কাঠামো। লাইব্রেরিটি কি বিশাল আকারের ছিল তা এই আদি কাঠামোটির দিকে তাকালে বিস্মিত হতে হয়। আলেকজান্দ্রিয়া, জ্ঞানের প্রদীপ জ্বালানো মিশরের প্রাচীন শহর।